The United States and its partners have launched Operation Epic Fury. आप लोग देख सकते हैं ये गैस के लिए कितनी लंबी लाइन लगी हुई है। ताबूर तवील मिन अनाबीबिल गैस। তেলের যুদ্ধের আছে এবার গোটা পৃথিবী জ্বলছে। আমি বলেছিলাম আপনাদের যে এই যে মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ যত দিন যাবে ততদিন গোটা পৃথিবীকে সমস্যার মধ্যে ফেলবে, এবং শুধু পৃথিবী নয়, আমাদের দেশও কিন্তু এবার সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে। 28শে ফেব্রুয়ারি এই যুদ্ধ শুরু হয়েছিল। আমি তার এক দুদিনের মধ্যেই বলেছিলাম যে এই যুদ্ধ যতদিন গড়াবে ততদিন গোটা পৃথিবীর মানুষ সাফার করবে, গোটা পৃথিবীর মানুষ সমস্যায় পড়বে। আজকে 10ই মার্চ, যুদ্ধ 11 দিনে পড়েছে। 11-12 দিনের যুদ্ধে গোটা পৃথিবী সমস্যার মধ্যে পড়ে গেছে। যেগুলো বড় দেশ সেগুলো এখনো সমস্যার মধ্যে পড়েনি, অল্প সমস্যা হচ্ছে। যেগুলো ছোট দেশ তাদের সবকিছু বন্ধ হয়ে গেছে। আমাদের প্রতিবেশী বাংলাদেশ এবং পাকিস্তানে জ্বালানি তেল বা প্রাকৃতিক গ্যাস, যেগুলো গ্যাস, রান্নার গ্যাস সরবরাহ নেই, সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের দেশেও এই তেলের যুদ্ধের আঁচ এসে লেগেছে। এই যুদ্ধের আপডেট কি, 11 দিনের আপডেট কি, অনেক কিছু আপডেট এই মুহূর্তে আপনাদের সামনে নিয়ে এসেছি। আপনারা অনেকে জানতে চাইছিলেন যে এই যুদ্ধগুলোর এখন কি পরিস্থিতি। ভয়ঙ্কর যুদ্ধ চলছে, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই যুদ্ধে সবচেয়ে বেশি এফেক্টেড হচ্ছে যেমন ইরানের তেলের খনিগুলো, যেগুলো তেল মজুত করা হয় সেই জায়গাগুলো, তেমনি ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাকি যে এশিয়ার দেশগুলো রয়েছে, আরব কান্ট্রিগুলো রয়েছে, সৌদি আরব, ইরাক, কাতার, কুয়েত, সেখানকার তেলের যে মজুদ যে জায়গাগুলো রয়েছে সেগুলো এফেক্টেড হয়ে যাচ্ছে। ফলে তেল জ্বলছে এবং সেই তেল জ্বলার যে চিহ্ন সেটা গোটা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে, এবং সেই ছ্যাঁকা গোটা পৃথিবীর মানুষের, প্রতিটা মানুষের পিছনে এসে লাগছে। নতুন কি কি আপডেট রয়েছে, এই প্রথমবার আমরা দেখলাম ইরানের পাশে থাকার বার্তা দিয়ে অটুট সমর্থন ঘোষণা করলেন রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন। ভ্লাদিমির পুতিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আমরা ইরানের পাশে আছি, আমাদের সমর্থন রয়েছে। এবং ইরানের নতুন যিনি সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হয়েছেন সেই মোজতবা খামেনি, অর্থাৎ এই আলী খামেনির ছেলে মোজতবা খামেনিকে পুতিন তাদের দেশের তরফ থেকে ফুল সাপোর্ট করেছেন। এবং রাশিয়া ইরানের পাশে থাকবে, ইরানের সঙ্গে বন্ধুত্ব থাকবে, পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। ইরানের প্রেসিডেন্ট এই মাসাউদ পেজেশকিয়ানের সঙ্গে পুতিন কথা বলেছেন, এবং তারপরে আমরা জানতে পারছি যে পুতিন তাদের সমর্থন জানিয়েছেন। এখন পুতিন বা রাশিয়ার তরফ থেকে ইরানকে কিভাবে সহায়তা করা হবে সেটা এখন দেখার। অনেকে মনে করছেন এই যে ইরান যে ক্ষেপণাস্ত্রগুলো ছাড়ছে, একটা দেখেছেন আপনারা, একটা ক্ষেপণাস্ত্র, একটা মিসাইল যাচ্ছে, সেখান থেকে প্রায় 30টা 2.5-3 কিলোর বোমা হয়ে পড়ছে, এটা নাকি রাশিয়াই তাদেরকে দিয়েছে, এরকমই একটা উদাহরণ এসেছে আমাদের। ফলে এই ভ্লাদিমির পুতিন এবং আমরা দেখলাম ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে যে কথা হলো, তাতে রাশিয়ার তরফ থেকে তাদেরকে ফুল সাপোর্ট জানানো হলো। ইরান শুধু রাশিয়ার সাপোর্ট পায়নি, চীনের ফুল সাপোর্ট পেয়েছে। এর আগে প্রশ্ন উঠেছিল যে চীন কেন ইরানকে সাপোর্ট করছে না। এবার আমরা দেখলাম ইরানের সর্বোচ্চ নেতা এই মোস্তফা খামেনিকে চীন সাপোর্ট দিয়েছে, এবং পরিষ্কার তারা বলেছে তারা আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে। যদিও ইরানের একটা আভ্যন্তরীণ বিষয়, ফলে চীন মুখে সাপোর্ট দেওয়ার কথা বললেও অ্যাকচুয়ালি প্রকাশ্যে তারা কিছু করবে না, এমনটাই বোঝা যাচ্ছে। চীনের বিদেশ মন্ত্রক থেকে পরিষ্কার জানানো হয়েছে যে ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন হয়েছে, আমরা তাদেরকে সাপোর্ট করছি, ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাচ্ছি, আমরা ইরানের পাশে আছি। কূটনীতি থেকে অর্থনীতি সব দিকে ইরানের পাশে আছে চীন। এবং ইরান এই যে হরমুজ প্রণালীর কথা আপনাদের বলেছিলাম, সমস্ত তেলবাহী জাহাজ, গ্যাসবাহী জাহাজ আটকে দিয়েছে, একমাত্র চীনকে ছাড় দিয়েছে। যদিও ইরান বলেছে আমেরিকা এবং ইসরায়েলের জন্য এই পথ, পশ্চিম এশিয়ার দেশগুলোর জন্য এই পথ খোলা নেই, বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোর জন্য এই দেশ খোলা নেই, কিন্তু চীনের কথা আলাদাভাবে উল্লেখ করলো, তারা ভারতের কথা কিন্তু উল্লেখ করেনি। এবং আপনারা জানেন যে ইরানের যে তেল যেটা তারা রপ্তানি করে তার 80-90% চীন একাই কিনে নেয়, এবং এই সম্ভাব্য মূল্য যেটা রয়েছে $400 বিলিয়ন। ফলে ইরানের সঙ্গে চীনের একটা ভালো সম্পর্ক রয়েছে। এবার চীন ইরানের পাশে দাঁড়ালো।
মেন যেটা হচ্ছে, যেটা প্রথমে বললাম, যুদ্ধের ক্ষেত্রে ইরানের সবচেয়ে বড় তেলের খনিতে হামলা চালিয়েছে ইসরায়েল আমেরিকা। অন্যদিকে ইরান আবার বাকি পশ্চিম এশিয়ার এই যে দেশগুলো, মধ্যপ্রাচ্যের দেশগুলো, মধ্য এশিয়ার দেশগুলোতে হামলা চালাচ্ছে এবং সেগুলো তেলের টিপো লক্ষ্য করে প্রায় 11 থেকে 12টা এই এশিয়ার দেশে হামলা চালিয়েছে ইরান। তার মধ্যে আছে সৌদি আরব, আরব আমিরশাহী, কুয়েত, কাতার, বাহারিন, সমস্ত জায়গা। ফলে তারাও ক্ষেপে আছে এবং আমরা দেখলাম যে এই ইরানের যে সমস্ত জ্বালানি সরবরাহ সেগুলোকে দুর্বল করে দেওয়া হচ্ছে। এই সাহারিরে রিফাইনারি কমপ্লেক্সে ওখানে ক্ষেপণাস্ত্র পড়েছে, সাহারান ডিপোতে ক্ষেপণাস্ত্র পড়েছে, কারাজ ফারদিস অঞ্চলে ক্ষেপণাস্ত্র পড়েছে। ফলে এই যে তেল পুড়ছে, এটা গোটা বিশ্ব ভুগছে, কারণ তেলের সরবরাহ বন্ধ হয়ে গেছে। আপনারা জানেন এই যে হরমুজ প্রণালী, যেটা ইরানের দখলে আছে, প্রায় গোটা পৃথিবীর 20%-এরও বেশি তেল এটা দিয়ে সরবরাহ করা হয়। ভারতের 40% তেল কিন্তু এখান থেকে আসে। স্বাধীনতার পর থেকে আমাদের পুরোপুরি নির্ভরতা ছিল আরবের এই অঞ্চল। 2014-তে মোদী সরকার ক্ষমতায় আসার পর, তার সেকেন্ড টার্ম 2019-এর পর থেকে মোদী সরকার অন্তত 60% অন্য দেশ থেকে তেল আমদানি করা শুরু করেছে। এর মধ্যে দক্ষিণ আমেরিকা আছে, এর মধ্যে রাশিয়া আছে, কিন্তু 40% এখানে তেল আমদানি থাকলেও সেটার জন্য ভারত অসুবিধার মধ্যে পড়ছে, কারণ প্রাকৃতিক গ্যাস এখান থেকে এখন প্রায় পুরো অংশটাই আমদানি হয় এবং হরমুজ প্রণালী বন্ধ হওয়ার জন্য ভারতের এই 40% তেল এবং অধিকাংশ প্রাকৃতিক গ্যাস যে আমদানি করা হয় সেটা পুরোপুরি স্তব্ধ হয়ে গেছে। ফলে ইতিমধ্যে আপনারা দেখেছেন রান্নার গ্যাসের দাম বেড়েছে, তেলের দাম হয়তো খুব শীঘ্র বাড়বে, বেড়েও গেছে কিছু জায়গাতে। জ্বালানি সংঘাত, জ্বালানির দাম বাড়বেই। হরমুজ প্রণালী বন্ধ হয়ে আছে, সৌদি আরব তাদের তেলের উৎপাদন কমিয়ে দিচ্ছে, কারণ সরবরাহ করতে পারছে না। তাহলে উৎপাদন করবেটা কি? সরবরাহ যদি না হয় তাহলে তেল উৎপাদন করে রাখবে কোথায়? ফলে গোটা পৃথিবীতে এই যে কালো সোনা, তেলের দাম বেড়ে গেছে। শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষে দেখছেন না তৃণমূল কেমন থালাবাজি বাজিয়ে এমন ভাবে মিছিল করছে যেন মোদির জন্য তেলের দাম বাড়লো, মোদির জন্য এই গ্যাসের দাম বাড়লো। আদতে তা নয়। এই তেলের দাম বাড়ার পর বাংলাদেশ এবং পাকিস্তান একেবারে শুয়ে গেছে, গোটা পৃথিবীর সমস্ত ছোটখাটো দেশ সমস্যায় পড়ে গেছে। 12 দিন পর ভারত এবার সমস্যার মুখে পড়েছে। হরমুজ প্রণালী বন্ধ আছে, তেলের এই যে অপরিশোধিত তেলের যে দাম ব্যারেল প্রতি $100 বেশি ছাড়িয়ে গেছে। এবং যেটুকু জানতে পারছি, এই যে উপসাগরীয় দেশগুলো, তাদের হাতে মাত্র 10 কোটি ব্যারেল তেল রাখার জায়গা আছে, যেটা তারা উৎপাদন করতে পারে তার মাত্র 1/3। ফলে উৎপাদন তাদের ব্যাহত করতে হয়েছে, কারণ এত তেল রাখার জায়গা নেই। যেমন সৌদি আরব প্রতিদিন 1 কোটি ব্যারেল তেল উৎপাদন করে, যার মধ্যে 70 লক্ষ ব্যারেল তারা রপ্তানি করে দেয়। পুরো রপ্তানিটা বন্ধ হয়ে আছে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার জন্য। ফলে তারা তেল উৎপাদন কমিয়ে দিয়েছে, রাখবে কোথায় এত তেল? গোটা পৃথিবী এবার সমস্যার মধ্যে পড়ে গেছে। এর মধ্যে আবার যে ডিপোগুলো আছে, সেটা ইরানই হোক বা অন্যান্য জায়গায় হোক, ইরাক হোক বা অন্যান্য আরব কান্ট্রিগুলো হোক, সেখানে আবার ইরান মিসাইল হামলা চালিয়ে এই তেলের ডিপোগুলো প্রায় ধ্বংস করে দিয়েছে। অপরিশোধিত তেল বাজারে $100 ছাড়িয়ে গেছে, উৎপাদন 70% কমে গেছে। লড়াই যদি আজকে থেমে যায় তাহলেও কিন্তু কয়েকটা দিন স্বাভাবিক হতে সময় লাগবে। আর লড়াই এই যে 11-12 দিনের পর, এই লড়াই যদি আরো কিছুদিন চলে, গোটা পৃথিবীর মানুষ ভুগতে শুরু করবে। ছোটখাটো দেশগুলো তো একেবারে বন্ধ হয়ে যাবে। বাংলাদেশ, পাকিস্তান বন্ধ হয়ে গেছে যাবতীয় কাজকর্ম। তেল এবং গ্যাসের অভাবে বাংলাদেশ, পাকিস্তান সহ ছোটখাটো দেশগুলোর যাবতীয় যে সমস্ত কাজ থাকে বন্ধ হয়ে পড়ে আছে। যেটুকু আমরা দেখতে পাচ্ছি, এই তেলের উৎপাদনও কমিয়ে দেওয়া হয়েছে, তেল রাখার জায়গা নেই। সংঘাত কবে থামবে কোনো রকমের কোনো ইঙ্গিত নেই। এই সংঘাত যদি আরো বেশি দিন চলে, গোটা পৃথিবী ভুগতে শুরু করবে এবং তৃণমূল থালা বাটি বাজিয়ে আন্দোলন করছে যেন মোদির জন্য তেল এবং গ্যাসের দাম বেড়েছে। আরব দুনিয়ার সংঘাত যত বেশি দিন চলবে, মূল্যবৃদ্ধির সম্ভাবনা বাড়বে। IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড সতর্ক করছে, গোটা পৃথিবীর সমস্ত দেশকে, সমস্ত দেশের মানুষকে সতর্ক করা হচ্ছে, এই যুদ্ধ অধিককাল চললে, বেশি দিন চললে গোটা পৃথিবী ভুগবে। IMF এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিয়েভা পরিষ্কার জানাচ্ছেন, তেলের দাম বাড়বে, মুদ্রাস্ফীতি বাড়বে। ফলে এই মুহূর্তে এই যুদ্ধ না থামলে গোটা পৃথিবী বিপদের মধ্যে পড়ে যাবে। তিনি পরামর্শ দিচ্ছেন সমস্ত দেশকে, দেশের মানুষকে, দেশের অর্থনৈতিক উপদেষ্টা যারা আছেন তাদেরকে পরামর্শ দিচ্ছেন, এই নতুন বৈশ্বিক পরিবেশে নীতি নির্ধারকদের জন্য আমার পরামর্শ, অকল্পনীয় পরিস্থিতির কথা ভাবুন এবং তার জন্য প্রস্তুত থাকুন। কে বলছেন? IMF এর ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিয়েভা। আমি তো বিশেষজ্ঞ নই,
আপনারাও বিশেষজ্ঞ নন, আমার প্রতিবেদন যারা দেখেন আপনাদের মধ্যে অধিকাংশ বিশেষজ্ঞ নই। তাই বিশেষজ্ঞরা কি বলছেন, ক্রিস্টালিনা জর্জিয়েভা IMF এর ম্যানেজিং ডিরেক্টর বলছেন সমস্ত রকম পরিস্থিতির জন্য তৈরি থাকুন। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় 2-4টে মিম ছেড়ে দিলেন, AI দিয়ে বানানো ভিডিও ছেড়ে দিলেন কিভাবে একেবারে প্লেন যাচ্ছে, বোমা মারছে, আগুনে ডুবে যাচ্ছে। এই মিম গুলো ছড়ান, আপনাদের ঠিক আছে, কিন্তু গোটা পরিস্থিতির উপরে আপনাদের নজর রাখতে হবে। এই যেমন পাকিস্তানের কথা বলছিলাম না, জ্বালানির দাম বাড়তেই চাপে পড়ে গেছে পাকিস্তান, সমস্ত দক্ষিণ এশিয়ার দেশগুলো চাপে পড়ে গেছে। ভারত 12 দিন পর ভারতের সমস্যা শুরু হয়েছে। পাকিস্তান সরকার জ্বালানির দামে কতটা বৃদ্ধি করেছে আপনারা জানেন? প্রায় 55 টাকা বেড়েছে পাকিস্তানের রুপিতে, যেটা হচ্ছে 20%, অর্থাৎ 1/5 বেড়েছে। পাকিস্তানে তেলের দাম 1/5 বেড়েছে, বাংলাদেশের সমস্ত পরিষেবা প্রায় ব্যাহত হয়ে রয়েছে। এটা হচ্ছে আমাদের দুই প্রতিবেশী দেশের অবস্থা। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান ক্ষমা চাওয়ার পর আবার এই যে ইরানের যারা এখন দায়িত্বে রয়েছে রেভলিউশনারি গার্ড কর্পস, তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এই একেবারেই এরকম ব্যাপার নয়। এই যে গলফ কান্ট্রি, আরব কান্ট্রিগুলোর কাছ থেকে ক্ষমা চেয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান। বলেছেন আমরা আমেরিকার যে সমস্ত জায়গা রয়েছে, ঘাঁটি রয়েছে, সেগুলোকে আক্রমণ করছি, কারণ এই ইরানের তরফ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাকি আরব কান্ট্রিগুলো, তেলের দেশগুলো কিন্তু ইরানের উপর ক্ষেপে আছে তাদের দেশে আক্রমণ চালানোর জন্য। কারণ প্রত্যেকটা দেশ, কাতার হোক, কুয়েত হোক, সৌদি আরব হোক, ইউনাইটেড আরব আমিরশাহী হোক, বাহারিন হোক, প্রত্যেকটা দেশ জানিয়ে দিয়েছে কিন্তু তাদের মাটি থেকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতে আমেরিকাকে সুযোগ দেওয়া হয়নি। তারপরেও ইরান এখানে মিসাইল হামলা চালিয়েছে এদের তেলের ডিপোগুলো লক্ষ্য করে, তেলের খনিগুলোকে লক্ষ্য করে। ফলে সমগ্র আরব বিশ্ব এখন ইরানের উপর চটে আছে। সেজন্য ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান তিনি ক্ষমা চেয়েছিলেন, কিন্তু তারপরেই আমরা দেখলাম যে ইরানে এখন যারা ক্ষমতায় রয়েছে, এই রেভলিউশনারি গার্ড কর্পস, তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে ওরকম কোনো ব্যাপার নয়, আমরা মার্কিন সামরিক ঘাঁটিতে আক্রমণ চালিয়ে যাব। ফলে একটা বিস্তীর্ণ জায়গা জুড়ে যুদ্ধ চলছে। যেমন ইরানের যুদ্ধ চলছে, তেমনি ইরান আবার এই সমস্ত আরব কান্ট্রিগুলোকে এই যুদ্ধে জড়িয়ে নিয়েছে। অ্যাভিয়েশন সেক্টর ধুঁকতে বসেছে। গোটা পৃথিবীর অধিকাংশ এই যে ফ্লাইট, বিমান এই চত্বর জুড়ে যায় দুবাই হয়ে, এবং ভারতের তো বটেই। ইতিমধ্যে আপনাদের হিসাব দিয়েছিলাম, প্রায় এই হাজার হাজার ফ্লাইট বাতিল, 2 লক্ষ কোটি টাকার ক্ষতি হয়ে চলে গেছে এতদিনে। এরপর যত যুদ্ধ বাড়বে, দুবাই সংক্রান্ত এলাকা ফ্লাইট জোন, নো ফ্লাইট জোন হয়ে থাকবে, তত ভারতবর্ষের ক্ষতি বাড়বে। অ্যাভিয়েশন শিল্পর অর্ধেকটা প্রায় ধ্বংস হয়ে বসে আছে এই 11-12 দিনের এই যুদ্ধের জন্য। পশ্চিম এশিয়ার যাবতীয় রুট অচল। তার মধ্যে যে ইরান, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব সহ 7টি দেশের আকাশপথ পুরোপুরি বন্ধ। ভারতবর্ষের যে আন্তর্জাতিক বিমান পরিষেবা, তার 50%, অর্ধেকটা এই রুটে চলে। অর্থাৎ ভারতবর্ষের এই মুহূর্তের 50% বিমান বন্ধ হয়ে পড়ে আছে। এত বড় ক্ষতি ভারতবর্ষের ইতিহাসে আগে কখনো হয়নি। এমনকি এর পাশ দিয়েও যদি ভারতের বিমানকে যেতে হচ্ছে, দেখা যাচ্ছে যে রীতিমতো ফাইটার জেটে পাহারা দিয়ে নিয়ে যেতে হচ্ছে। ভয়ঙ্কর ক্ষতি, 2 লক্ষ কোটি টাকার ক্ষতি ইতিমধ্যে হয়ে গেছে। ফলে এরপরে যা হবে, ঘুরে ঘুরে যেতে হচ্ছে। অ্যাভিয়েশন যে ফুয়েল, অর্থাৎ বিমান যে জ্বালানিতে চলে, তার দাম 6% বেড়ে গেছে। 1 কিলোমিটারে দাঁড়িয়েছে 96,638 টাকা। বিমানের টিকিটেরও দাম বাড়বে, বুঝতেই পারছেন। সাধারণ যাত্রীরা সমস্যায় পড়ে গেছে। অ্যাভিয়েশন শিল্পর 50% এই মুহূর্তে স্তব্ধ হয়ে পড়ে আছে। তবে অনেকেই আশার বাণী শোনাচ্ছেন, ভারতের দিকে তারা তাকিয়ে আছেন। যেমন এই যে ইউনাইটেড আরব আমিরশাহী রাষ্ট্রদূত হুসেন হাসান মির্জা পরিষ্কার ঘোষণা করছেন প্রকাশ্যে, এই যুদ্ধ থামাতে পারেন একমাত্র ভারত, থামাতে পারেন একমাত্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন যে মোদী যদি ফোন করেন ইরানকে, ইসরায়েলকে, আমেরিকাকে, তাহলে এই যুদ্ধ থামতে পারে। ইরানের যিনি এই যে ইউনাইটেড আরব আমিরশাহের যিনি আগে প্রাক্তন রাষ্ট্রদূত ছিলেন, হুসেন হাসান মির্জা, তিনি তার জাতীয় সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন এবং হুসেন মির্জা বলছেন ভারত এই যুদ্ধ থামাতে পারে। প্রধানমন্ত্রী মোদী তার ব্যক্তিগত সম্পর্ককে কাজে লাগিয়ে এই যুদ্ধ থামাতে পারে, একটা ফোনই যথেষ্ট। তিনি ভরসা রাখছেন ভারতের প্রতি। কিন্তু সত্যি কি মোদীর ফোনে এই যুদ্ধ থামতে পারে? অন্তত এখন মনে হয় না। ইউনাইটেড আরব আমিরশাহী 35 লক্ষ ভারতীয় থাকেন। এখন দেখা যাক এই যুদ্ধ কবে থামে। ইরান নতুন কৌশল নিয়েছে। তারা পরিষ্কার
তাদের আশেপাশের যে সমস্ত আরব কান্ট্রিগুলো আছে সেখানকার তেলের খনি, তেলের যেখানে মজুত করে রাখে রিফাইনারিতে অ্যাটাক চলছে। ফলে এবং হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে রেখে দিয়েছে। এর কাজ কি হবে? গোটা পৃথিবীর কোথাও তেল সাপ্লাই বন্ধ হয়ে যাবে সমস্ত জায়গায়। ফলে তেলের দাম বাড়বে, মার্কিন এবং ইউরোপীয় অর্থনীতিতে চাপ তৈরি হবে, আমেরিকার যে রাজনৈতিক সিদ্ধান্ত নারাজ হয়ে যাবে, গোটা পৃথিবী সমস্যায়। ইউরোপিয়ান কান্ট্রিগুলোর সমস্যা হয়, আমেরিকান কান্ট্রিগুলোর সমস্যা হয়, ফলে আমেরিকার উপর একটা চাপ বাড়বে। সেজন্য ইরান বুদ্ধি করে এই খেলাটা খেলছে, তারা তেলের উপর আক্রমণ করছে। গোটা পৃথিবী যদি সমস্যায় পড়ে তাহলে আমেরিকার উপর চাপ বাড়বে, তবে যুদ্ধ থামতে পারে। এটাই কিন্তু ইরানের একমাত্র লক্ষ্য। ফলে বুঝতেই পারছি যে তেলের উপর আক্রমণ করে ইরান এখন তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে, গোটা পৃথিবীতে একটা অস্থিরতা তৈরির চেষ্টা করছে। ওদিকে পাগলা ট্রাম্প আবার ঘোষণা করে দিয়েছে ইরান যুদ্ধ শেষ। কতবার যে এরকম মিথ্যা ঘোষণা তারা করবে, যেমন পাগলা ট্রাম্প খবর, তারা আমেরিকা থেকে নাকি একটা প্রেস নোট করে জানিয়েছে, আমি আপনাদের খবর বলেছিলাম যে ভারতকে নাকি 1 মাসের সুযোগ দিচ্ছে, এই যুদ্ধ চলছে, যে রাশিয়া থেকে তেল আমদানি তারা করতে পারে। ভারত দেখলাম আগেও কিছু বলেনি, এখনো কিছু বলেনি, হচ্ছেটা কি? পরবর্তীকালে আমরা জানতে পারলাম ভারত তো রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করেইনি। তারা 2025-এর ডিসেম্বরেও যে পরিমাণ তেল আমদানি করেছে, 2026-এর জানুয়ারি ফেব্রুয়ারি সেই একই পরিমাণ তেল আমদানি করেছে। রাশিয়া থেকে তেল আমদানি করছে এবং আরো মোটের উপর আরো পাওনা পেরেছে যে তারা মার্কিনের কাছ থেকেও তেল কিনছে, ভেনেজুয়েলার তেল। কিন্তু তারা এই নিয়ে একটা কথা বলছে না। কেন বলছে না? তার কারণ হচ্ছে ভারত রাশিয়া থেকে, অর্থাৎ বন্ধু কান্ট্রি থেকে যে দামে তেল কিনছে তার চেয়ে অনেক কম দামে আবার এই আমেরিকার কাছ থেকে, মানে ভেনেজুয়েলার তেল কিনছে আরো কম দামে। ফলে ভারতের দুদিকেই সুবিধা, তারা রাশিয়া থেকে তেল কিনছে, আবার ভেনেজুয়েলা থেকেও তেল পাচ্ছে এবং আরো কম দামে তেল পাচ্ছে। ফলে দেখতে পাচ্ছি যে জানুয়ারি এবং ফেব্রুয়ারি রাশিয়া থেকে তেল এসেছে। ফলে পাগলা ট্রাম্প যে আবার একটা একেবারে ধব্বাজি দিয়েছে এটা বোঝাই যাচ্ছে। ফলে দেখতেই পাচ্ছি 180 ডিগ্রি ঘুরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট। এখন তিনি বলছেন না, যুদ্ধ চলছে, তবে খুব তাড়াতাড়ি আমরা যুদ্ধ থামিয়ে দেবো, যুদ্ধ শেষ করে দেবো। দুদিন আগে বলেছিলেন ইরান যুদ্ধ শেষ। গ্যাসের আকাল শুরু হয়েছে। মোদী সরকার আসার পর এই 2014-র পর থেকে সৌদি আরবের ওপর তেলের নির্ভরতা কমানো গেছে। এখন ভারতবর্ষ 7% তেল অন্য জায়গা থেকে আমদানি করে, এখনো 40%-এর উপর ভরসা হচ্ছে সেই আরব কান্ট্রিগুলো থেকে, এই হরমুজ প্রণালী থেকে, যেটা বন্ধ হয় ভারতবর্ষে এই 40% তেল বন্ধ হয়ে পড়ে আছে। ভারত এই যে সিস্টেম, এটা শুরু হয়েছে এই 2014 মোদী সরকার আসার পর। এর আগে থেকে যদি ভারত শুরু করত, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যদি বাণিজ্যগুলো শুরু করত, তাহলে এই দিন আজকে দেখতে হতো না। মোদী সরকার আসার পর আরবের দেশ থেকে প্রায় 60% নির্ভরতা কমেছে, এখনো 40% নির্ভরতা রয়ে গেছে। কিন্তু সমস্যা হচ্ছে এই প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে। প্রাকৃতিক গ্যাসের জন্য কিন্তু এখনো প্রায় 60%-এর বেশি নির্ভরতা, তার চেয়েও বেশি নির্ভরতা এই আরব কান্ট্রিগুলো থেকে রয়ে গেছে। এবং এই প্রাকৃতিক গ্যাস যেটা, তার সরবরাহ একেবারে বন্ধ। ফলে রান্নার গ্যাসের দাম বাড়ছে এবং তার চেয়েও বড় কথা, যে শিল্পের জন্য যে গ্যাস ব্যবহার হয়, অর্থাৎ বাণিজ্যের জন্য যে গ্যাস ব্যবহার হয়, তাতে কিন্তু আরো দাম বাড়বে। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি গ্যাসের সংকট শুরু হয়ে গেছে। এবং এই যে মোট চাহিদার প্রায় 40% থেকে বেশি আছে পশ্চিম এশিয়া থেকে, 60% অন্য জায়গা থেকে আসে, 50%-র কাছাকাছি প্রায় এখনো আমাদের ওই আরব কান্ট্রিগুলো থেকে আসে। ফলে কি হচ্ছে, এই যে মুম্বাই 20% রেস্তোরাঁ এখন বন্ধের পথে। এই যুদ্ধ যদি আরো 7টা দিন চলে তাহলে একেবারে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ বন্ধ হয়ে যাবে, হোটেলগুলো অসুবিধার মধ্যে পড়ে যাবে। রান্নার গ্যাস সরবরাহ থাকবে, অতটা এখনো বিপদের মধ্যে পড়েনি। কিন্তু এই যে আমি আপনাদের বললাম, অপরিশোধিত তেল 40%, আর পেট্রোলিয়াম যে গ্যাস এখনো প্রায় 60%-এর অনেক বেশি, 80%-এর কাছাকাছি নাকি এই পশ্চিম এশিয়া থেকে আসে, যেটা একেবারে স্তব্ধ হয়ে আছে। ফলে তৃণমূল থালাবাটি বাজালেই তো হবে না যে গ্যাসের দাম বাড়ছে। গ্যাসের দাম কেন বাড়ছে এটা বাংলার মানুষকে বুঝতে হবে। 80% গ্যাস আমদানি বন্ধ হয়ে গেছে, 20% দিয়ে ভারত এই 12টা দিন চালিয়ে গেল। পাকিস্তান, বাংলাদেশ, অন্যান্য এশিয়ার কান্ট্রিগুলো স্তব্ধ হয়ে বসে গেছে, কোনো গ্যাসের সাপ্লাই নেই। আমাদের দেশ চেষ্টা করছে যে অন্তত এই বাণিজ্যিক গ্যাসগুলো সরবরাহ কমিয়ে রান্নার গ্যাসের সরবরাহ বাড়াতে, যাতে অন্তত মানুষের দৈনন্দিন জীবনে এফেক্ট কম পড়ে। কিন্তু হোটেল যারা শিল্প যারা চালাচ্ছেন, বিভিন্ন বড় বড় শহরে হোটেল শিল্প কিন্তু মার খাচ্ছে এবং তারা পরিষ্কার বলে দিচ্ছে যে বাণিজ্যিক গ্যাসের সরবরাহ যদি না হয় তাহলে আর 7টা দিন পর কিন্তু ভারতবর্ষের যে হোটেল শিল্প,
সেটা কিন্তু একেবারে স্তব্ধ হয়ে যাবে। এই হচ্ছে এখন যুদ্ধের অবস্থা। ফলে মিম বানাচ্ছেন, খুব ভালো কথা, এআই জেনারেটেড ভিডিও বানাচ্ছেন, খুব ভালো কথা, কিন্তু এই যুদ্ধের জন্য গোটা পৃথিবীর সংকটে পড়ে আছে, যার মধ্যে ভারত নামক দেশটাও আছে। আমাদের দেশটাও এই চরম সংকটে কিন্তু আস্তে আস্তে ঢুকছে, যেখানে তেলের সরবরাহ কমছে এবং তার চেয়েও বড় কথা গ্যাসের সরবরাহ কমছে। এটাই হচ্ছে এখন যুদ্ধের পরিস্থিতি। 11 দিন পর যুদ্ধ 12 দিনে ঢুকতে চলেছে। এই যুদ্ধ যদি আর 7টা দিন চলে, তেল এবং গ্যাসের জন্য গোটা পৃথিবী হাহাকার শুরু করবে। কি বলবেন আপনারা? এই হচ্ছে এখন যুদ্ধের আপডেট। দেখতে এখন দা নিউজ বাংলা। আমরা আবার বিশ্বে ঘটে যাওয়া এই ধরনের অনেক যুদ্ধের খবর চেপে রাখতে দেব না।